দুইটা অদ্ভুত পদত্যাগ দেখলাম দর্শক। মানে আমার সাংবাদিকতা জীবনে যেটা দেখি, যে কেউ যদি পদত্যাগ করেন, কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী পদত্যাগ করার পর যখন নাকি প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করে, সাথে সাথে সেটা কার্যকর হয়ে যায়, এটা আর মানে বাকি থাকে না। কিন্তু এক অদ্ভুত পদত্যাগ হলো, যেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, যা তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আচ্ছা, এটা হয় কোনোদিন? এই পদত্যাগের সঙ্গে এই তফসিল ঘোষণার কি সম্পর্ক আছে? মানে নির্বাচনের সাথে সম্পর্ক যুক্ত কেন? আমি আজকে পদত্যাগ করছি, আমি গ্রহণ করছি, বারে এটা কার্যকর হয়ে গেল, এটাই তো হয়েছে। কিন্তু এটা কি এমন হয় যে ধরেন তফসিল কোনো কারণে কালকে হলো না, তফসিল মনে করেন নির্বাচন কমিশন কালকে সকালবেলায় সিদ্ধান্ত নিল যে না, আমরা আরো 2 দিন পরে তফসিলটা ঘোষণা করব, তাহলে কি ওই 2 দিন পরে যখন কি তফসিল ঘোষণা হবে তখন এটা কার্যকর হবে? তার মানে তফসিল কি ঘোষণা নাও হইতে পারে শেষ মুহূর্তে? তফসিল ঘোষণা হইলে পদত্যাগ হবে, আর ঘোষণা না হইলে পদত্যাগ হবে না। ভাই রে, কোথায় আমরা আছি? কোন দুনিয়াতে আমরা বসবাস করতেছি? চিন্তা করেন। আজব আজব নিয়ম বানাইতেছে, যেইভাবে পারে সেইভাবে। এটা কেমনে, কোন রীতি? আপনারা বলেন, যারা মানে ধরেন অভিজ্ঞ মানুষ, রাজনীতির সাথে, সাংবাদিকতার সাথে, আইন কানুনের সাথে, এটা হয় কোনোদিন? তফসিলের সাথে পদত্যাগের কি সম্পর্ক? পদত্যাগ তো পদত্যাগই, যে হয় প্রধান উপদেষ্টা বলছে যে বাবা তোমরা পদত্যাগ করো, তো তারা পদত্যাগ করছে, সেটা কার্যকর হয়ে যাবে। সেটার জন্য তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। এটা কি ধরনের তফসিল? যদি ধরেন কোনো কারণে কালকে এমন একটা পরিস্থিতি হলো যে না, আরো 2 মাস নির্বাচন চিন্তা করে করতেছে, সুতরাং আরো সময় আছে, তাহলে চলতে থাকবে। ওনারা বলছেন যে নির্বাচন করবে, বিশেষ করে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাহলে নির্বাচন করবে মানে তো এটা তো পার্ট অফ পলিটিক্স। অন্য কোন উপদেষ্টা বলছে, মানে মাহফুজ আলমের বাইরে আমি বলছি, যেমনি তারা ওই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা যেমন, তারাও তেমন ভাবে অ্যাক্ট করতেছে, তাদের মধ্যে কোনো রাজনীতির নাই। ভেতরে ভেতরে কি আছে জানি না, কিন্তু ওনাদেরটা তো অনেকটা প্রকাশ্য। তো সেইটার ব্যাপারে অনেক আগেই পদত্যাগ করলে ভালো হতো, বিতর্ক ছাড়া একটা অন্তর্বর্তী সরকার থাকতো। তারা যদি রাজনীতিতে অংশ না নিত, অর্থাৎ এনসিপির সাথে যদি সম্পর্কিত না হতো, তাহলে আসলে এটা কোনো আলোচনার বিষয় থাকতো না। অন্য 10 জন উপদেষ্টার মতন তারাও তেমন হতো। কিন্তু তারা তো সবাই জানে এটা প্রকাশ্য বিষয় যে তারা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। ভারত কখনো চিন্তা করে নাই শেখ হাসিনা এভাবে বিধ্বস্ত হবে, শেখ হাসিনাকে পালাইতে হবে এবং শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। ছকটা তারা ওইভাবে সাজাইছিল। ধরেন আমাদের বিচার বিভাগ, আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের আর্মি, আমাদের গোয়েন্দা সংস্থা, সবকিছু নিয়ন্ত্রণ তারা নিয়ে নিছিল। একই সাথে আমাদের করিডোর, ট্রানজিট, বর্ডার প্রোটেকশন সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। শেখ হাসিনাই তো তাদের ছিল, তারা চিন্তা করবে কেন? এখন ধরেন শেখ হাসিনা তো পালাই গেছে, তাদের প্ল্যানও শেষ হয়ে গেছে। তারা তো এখন বাংলাদেশে বি প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা করবে। ধরেন বাংলাদেশে যারা ইসলামী মূল্যবোধ এবং জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল, তাদের মধ্যে বিভাজন তৈরি করে দিতেছে, যেটা আগে থেকেই করছে। হাসিনা পতনের আগে তাদের এটা বি প্ল্যান ছিল। এখন এটা মানে আপনার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, এক দল আরেক দলকে কটাক্ষ করতেছে। তো এটা কেন হইতেছে? বিকজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে প্রো ইসলামিক, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং হেজিমনের বিরুদ্ধে। এটা জন্ম হয়েছে ওই কারণে। এখন সেই দলের নেতারা যদি ভারতের পক্ষে কথা বলে বা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পক্ষ হয়ে ডিফেন্ড করতে যায়, এটা তো পাবলিক সেন্টিমেন্টকে ইফেক্ট করে ভাই। ধরেন ফজু পাগলা জামাতের বিরুদ্ধে বলতে গিয়ে ইসলামকে কটাক্ষ করলো, শেখ হাসিনাকে ডিফেন্ড করতে গিয়ে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে কটাক্ষ করলো। এই যে জিনিসগুলা সূক্ষ্মভাবে স্যাবোটাইজ করতেছে, তারা কারা? বা রুমিন ফারানা গত 1.5 বছরে যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে, টোটালি স্লো পয়জনিং করা হয়েছে দলটাকে। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের মহাসচিব বলল যে সাইবার যুদ্ধে হেরে গেলে হাইরা যাইতে হবে। অবশ্যই আপনাদের হাইরা যাওয়া উচিত।
গত 15 বছর যারা সাইবারে যোদ্ধা ছিল, বিএনপিকে ডিফেন্ড করছে, হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এই মানুষগুলোকে টোটালি আপনারা ডিফেন্ড করতে পারেন নাই বা এদেরকে রিকগনিশন করতে পারেন নাই। আপনারা ভাড়া কইরা সুশীল নিয়ে আসছেন, ভাড়া কইরা সাইবার যোদ্ধা নিয়ে আসছেন, শাহেদ আলমের মতো লোকজনকে, শাহবাগীদেরকে, যারা বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের বিরুদ্ধে অনেক কন্টেন্ট তৈরি করছে, যাদের ইন্টারনাল কমিউনিকেশন হচ্ছে হার্পিক মজুমদারদের সাথে। তাহলে আপনারা তাদেরকে বিলিভ করেন কেন? মানে হায়ার করে নিয়ে আসেন কেন? এবং আপনারা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করেন ন্যারেটিভ যোদ্ধা বানানোর জন্য, বাট দে ক্যান নট ওয়ার্ক। কারণ হচ্ছে এটার একটা ইমোশন প্রয়োজন। সাইবার যোদ্ধাদের দলের প্রতি রেসপেক্ট থাকতে হবে, কোনো ভাইয়ের আন্ডারে কাজ করতে পারবে না, তাদের টোটাল ইনভিজিবল সেন্ট্রাল পাওয়ার এক্সিকিউশন থাকতে হবে। কিন্তু আপনাদের ওটা নাই, এজন্য আপনারা হাইরা যাওয়া উচিত। তো আপনাদের সাইবার যোদ্ধারা পারে হচ্ছে ওই একজনকে রাজাকার, জামাতি এটা বলার জন্য। এটা তো তাদের এজেন্ডা না। আপনারা যাদেরকে রাজাকার বলতেছেন, যুদ্ধাপরাধী বলতেছেন, 54 বছর আগে তো শেখ মুজিবই তাদেরকে ক্ষমা করে দিছে। হাসিনা রাজাকার বলার কারণে পালাইতে হয়েছে। তাহলে ওই এজেন্ডাটাকে আপনারা সামনে নিয়ে আইসা একটা দলকে স্যাবোটাইজ করার চেষ্টা করে, এটা কি পসিবল? স্যাবোটাইজ করতে হইলে তাদের শক্তির উৎস কি, ওই জায়গাতে আপনাদের হিট করতে হবে। আপনারা এগুলো পারতেছেন? এগুলা বললেই তো আপনাদের গায়ের মধ্যে জ্বালা ধইরা যায়। আপনারা ডক্টর ইউনূসকে কোনো দুর্বল সরকার বলতেছেন, ডক্টর ইউনূসের কোনো ম্যান্ডেট নাই, আইন করার অধিকার নেই। কেন ভাই? ডক্টর ইউনূস তো একটা রেগুলেশনের পরে আসছে। আফটার রেগুলেশন যে সরকার তৈরি হয় তার তো কাজ হচ্ছে সবচেয়ে বড় বড় জায়গাগুলোকে রিফর্ম করা। আপনারা বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে আলাদা করতে পারছেন রাজনৈতিক সরকাররা গত 53 বছরে? আমাদের ট্রানজিট করিডোর নিয়ে আপনারা কি করছেন? বা কন্টেনার হ্যান্ডেলিং সার্ভিস এখন ইউনুসকে কেন থার্ড পার্টিকে দিতে হয়? আপনারা করতে পারলেন না গত 53 বছরে? এখন আপনারা একদল সরকারে গেলে একটা উল্টায় ফেলাবেন সব কিছু তো আপনাদের না, হা না ভোটে না, ইত্যাদি ইত্যাদি। এখন আমার কথা হচ্ছে, আপনারা রেগুলেশনকেই যদি রিকগনিশন না দেন, আপনারা রিফর্ম বা সংস্কার করবেন কিভাবে দেশের? ধরেন আপনারা বলতেছেন যে নমিনেশন যাকে দেওয়া হবে দল তাদেরকে কাজ করতে হবে, প্রতীককে ভালোবাসবেন না। এই বাংলাদেশ এখন ওই পর্যায়ে নাই যে খালেদা জিয়া তারেক রহমানের চেহারা দেখে আর শহীদ জিয়ার আদর্শ দেখে ভোট দিয়ে দিবে। আপনারা যাদেরকে রেভুলেশনের পরে ক্যান্ডিডেট বানাচ্ছেন তাদের নৈতিক চরিত্র কতটা ভালো, লোকজনের সাথে তাদের কতটা কানেকশন আছে, তারা আওয়ামী লীগের দোসর কিনা, এসালমের দোসর কিনা, কালোবাজারি কিনা, এগুলো ম্যাটার করে এখন সংসদে। আর আমরা কালোবাজারিদেরকে দেখতে চাই না, মমতাজদের দেখতে চাই না, এই জন্যই তো রেভুলেশন হয়েছে। তাহলে প্রার্থী যাচাই অবশ্যই ম্যাটার, দলের প্রতীক ম্যাটার না। দলের আদর্শকে এক্সিকিউট করবে এই প্রার্থীরা, তারা আইন তৈরি করবে। সো ক্যান্ডিডেট ইজ ম্যাটার। আপনারা যে কথাগুলো বইলা আমাদেরকে মানে নিহত আহত করে ফেলাইতেছেন, এগুলা তো খুবই হাস্যকর। সবশেষে যে জিনিসটা আমরা চাই, আমরা না ভারতীয় হেজিমনির বিরুদ্ধে অবস্থান নিছি, এটা থেকে আমাদেরকে কেউ সরাইতে পারবে না, সে যেই দলেরই হোক। বাংলাদেশে সুস্থ নির্বাচন হবে, ওই যে ভারতের প্রেসক্রিপশনে বা আর্মির প্রেসক্রিপশনে নির্বাচন হয়ে যাবে।